যা, আমি তো ভাবছিলাম এই যাত্রায় ভুলেই যাবে আমায়। দুনিয়াটা বড়ই অদ্ভুত না? যেদিকে অন্যরা ARK কে একবার দেখার জন্য মরিয়া হয়ে ওঠে, সেদিকে একটা সামান্য এক মেডিকেল স্টুডেন্টকে পাগলের মতো খুঁজে বেরিয়েছিল। ভাবা যায়? আমি সোফায় পাথর হয়ে বসে আছি। চোখ যেন মানতে পারছে না যে যার জন্য এত দিন দূরে দূরে ছিলাম, অবশেষে সে আমার সামনে দাঁড়িয়ে। উনি বসে আছেন সোফার ঠিক অপর প্রান্তে, পায়ের উপর পা তুলে, ব্ল্যাক টি শার্টের উপর ব্ল্যাক ডেনিম, সাথে ব্ল্যাক জিন্স। সব মিলিয়ে ওনার কিলার লুক অনায়াসে কারো চোখ ধাঁধিয়ে দিতে পারবে। তবে এখানে শুধু উনি নেই, কালো পোশাকধারী 3-4 জন গার্ড আর একজন ছেলে দাঁড়িয়ে আছে পেছনে, যাকে আমি চিনি। আমি হাত বাঁধা না থাকলেও আঘাতের দরুন হাত নাড়াতে পারছি না মুখ খোলার জন্য। উনি এবার ছেলেটাকে ইশারা করে বললেন, মহারানীর মুখের কাপড় খুলে দে। কথা মতো সেটাই হলো। আমি তবুও বসে রইলাম সোফায়, কেননা উনি ছেলেটাকে বলেছেন আমার মুখ খুলে হাত বেঁধে দিতে। জামা কাপড়ের একেবারেই নাজেহাল অবস্থা আমার। একটা ঝোলা টি শার্ট আর ট্রাউজার ছাড়া কিছুই পরিনি আমি। এতগুলো মানুষের মাঝে আমার বিব্রত বোধ স্বাভাবিক থাকলেও ওনার এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আমি কটাক্ষ করে বললাম, কিভাবে এসেছেন আপনি, আর কেনই বা এসেছেন? এভাবে যে আপনি নিজের গার্ডদের নিয়ে মাঝরাতে একটা মেয়ের ফ্ল্যাটে এসে তাকে আঘাত করলেন, এটা কি আমার ম্যানারলেস মানুষের কাতারে ফেলা উচিত না? আমার কথা শুনে হেসে দিলেন আনভীর। আমার শির দ্বারা দিয়ে যেন এক প্রকার ঠান্ডা স্রোত বয়ে গেল এবার এই হাসি দেখে। আমি নিশ্চিত কোনো একটা বিশেষ কারণেই এসেছেন এখানে, না হলে আমি এতটা গুরুত্বপূর্ণ নই যে কোনো ভোকালিস্ট আর আমার ARK আমার সাথে এইভাবে দেখা করতে চলে আসবে। আমি ঠোঁট নাড়লাম, পুনরায় জিজ্ঞেস করলাম, কেন এসেছেন আপনারা? একটা ছোট্ট অভিনয় করতে হবে আপনাকে, মিস তাইরাত আহি। দ্য গ্রেট ভোকাল আর্টিস্ট ARK ওরফে আনভীর রিজওয়ান খানের অনাগত সন্তানের মা হওয়ার অভিনয়। আপনি রাজি হলেই আমরা এখান থেকে চলে যাব। ARKের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটার কথা শুনে আমার শরীরে কম্পন ধরে গেল। নিউরনের কাজ করাও ইতিমধ্যে যেন বন্ধ হয়ে গিয়েছে। পাগল টাগল হয়ে গিয়েছে নাকি এরা? আমার মুখ ফুটে তৎক্ষণাৎ বেরিয়ে এলো, অসম্ভব, আপনাদের মাথা ঠিক আছে? আমি কেন এমন অভিনয় করতে যাব? এতক্ষণে মুখ খুললেন আনভীর, আমার উপর তীব্র দৃষ্টি নিবদ্ধ করে গহীন কণ্ঠে বললেন, কারণ আমি বলেছি তাই। আর আপনি আপনি কেন বলছেন এই কথা? আনভীর কথা বললেন না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। আমি ভড়কে গেলাম, জিজ্ঞেস করলাম, কি? আমার বলতে দিলেন না উনি। হঠাৎ সোফা থেকে উঠে আমার দিকে এগোতে থাকলেই আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে পেছাতে থাকলাম। কি করছেন কি আপনি? আমি আশেপাশে গার্ডগুলোর দিকে তাকালাম একবার, সবাই দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। এক পর্যায়ে দেয়ালের সাথে মিশে দাঁড়ায় আমি। আনভীর এবার দাঁড়ালেন আমার কাছাকাছি এসে, বলে উঠলেন, তোমার কাছে আর কোনো উপায় নেই মিস আহি। তুমি যাকে এতদিন ধরে খুঁজছো তার অনেক কিছুই আমি জানি। তুমি যদি চাও যে আমি তার ঠিকানা তোমায় দিয়ে দিই, তবে আমার শর্ত তোমায় মানতেই হবে। জানি তুমি মানবে, আফটার অল CBR এর সিক্রেট এজেন্ট রাহিয়াতের ছোট বোন বলে কথা। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এই কথা শুনে, কেননা আমি ভাবতেও পারিনি আনভীর এত বড় সত্য জেনে যাবেন যে আমি রাহিয়াপুর বোন। আর আমি এতদিন যাকে খুঁজে চলেছি সেটা রাহি আপুই। আমি তৎক্ষণাৎ বলে ফেললাম, কোথায় আছে আপু? কুল ডাউন ম্যাডাম, বললাম তো আমি জানি তোমার বোনের ঠিকানা। আফটার অল সে আমার এত বড় সত্যের কথা জেনে গিয়েছিল, তাকে নিজের আন্ডারে রাখাটাই তো বেটার ছিল, তাই না? মানে আপু আপনার কাছে? সেটা তোমার না জানলেও চলবে। তুমি শুধু বলো আমার শর্তে রাজি আছো কিনা। যদি রাজি থাকো তবেই কিন্তু তোমার বোনকে ফিরে পেতে পারো। ভেবে নাও, তোমার কাছে আমি ছাড়ার কোনো উপায় নেই আহি। শেষ কথাটা উনি বললেন একেবারে আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে। আমি পাথর হয়ে গেলাম। ওনার শর্তে রাজি হওয়া একজন মেয়ের পক্ষে কখনোই সম্ভব না, যে বিয়ের আগে অনাগত সন্তানের মা হওয়ার জঘন্যতম অভিনয় করতে চাইবে। আমি দেয়াল ঘেঁষে নিচে বসে পড়লাম মানুষের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু পারলাম না। আনভীরও বসে পড়লেন আমার মুখ বরাবর হাঁটু গেড়ে। আমি বলে উঠলাম, রাহি আপু আপনার বড় একটা সত্য জেনেছে, সেটা জানলেও কি সেই সত্য সেটা জানতাম না। তবে এখন আজ করতে পারছি, সেটা আপনার খুবই জঘন্য কোনো সত্য, যার জন্য প্রথমে রাহি আপুর তারপর আমার মুখোমুখি হলেন আপনি। না হলে একটা মানুষ এতটা জঘন্য না হলে এইভাবে একটা মেয়েকে এমন অভিনয় করতে বলতে পারেন না? এটা কি ভাবা যায় কখনো? আনভীর মিহি হাসতেন, বললেন,
আমি কেমন তা আমাকেই না হয় বুঝতে দাও। আর তুমি যে রাহির কথা শুনে আমায় ভুল বুঝছো, পারলে একটু ভুল ধারণা ভেঙে ফেলো যে নিজের আপন মানুষই কতটা স্বার্থপর হতে পারে। আর আমার সম্পর্কে এক্সপ্লেনেশন দিতে আমি বাধ্য নয়। তোমার কাছে আমি খারাপ হলে হ্যাঁ আমি খারাপ, নিজের জন্য যেমন খারাপ তোমার জন্য সেই সীমা ছাড়াতে পারি। আমি যদি আপনার শর্তে রাজি না হই কি করবেন আপনি? আনভীর গহীন চোখে তাকালেন, বললেন, বোনকে ফিরে পাওয়ার একটা সুযোগ পেলেও না। না, আমি নিজেই খুঁজে নিতে পারবো আপুকে, কিন্তু আপনার শর্তে রাজি হওয়া অসম্ভব। আপনি চলে যান এখান থেকে। আনভীর অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে, যেন বিশ্বাস করতে পারলেন না আমার কথা। উনি ভেবেছিলেন অন্যদের মতো আমি হয়তো অসহায় হয়ে মাথা নত করবো ওনার কাছে। উনি বলে উঠলেন, রাহির মতোই সাহস আছে দেখছি, কিন্তু তোমার মতো আমার কাছেও আর কোনো ওয়ে নেই সুইট হার্ট। অভিনয় তো তোমায় করতেই হবে। তোমার আপু বাবা সবাইকে বলতে হবে যে তুমি প্রেগন্যান্ট অ্যান্ড তোমার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে। সিম্পল একটা অভিনয়। ঘৃণা জেগে উঠলো মানুষটার প্রতি। বলে উঠলাম, কিন্তু কেন এআরকে? আমি এমন কি দোষ করেছি? আনভীর হাসলেন, আমার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো সরিয়ে বললেন, তোমার সবচেয়ে বড় দোষ হলো তুমি রাহির ছোট বোন। আমার লাইফ ডিস্ট্রয় করে দিয়েছে ব্লাডের পেজটা। আমায় এত বছর কষ্ট দিয়েছে, আমায় আমার ফ্যামিলি থেকে আলাদা করেছে, এভাবেই ওকে ছেড়ে দিব নাকি? আমার ফ্যামিলি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই তো আমিও ওর কাছ থেকে ওর ফ্যামিলি আলাদা করে নেব। আর ওর ফ্যামিলি তুমি ছাড়া আর কেউই না সুইট হার্ট। নিজেকে অসহায় মনে হচ্ছে এবার আমার। মনে জেগেছে তুমুল অবিশ্বাস। আমি শক্ত গলায় বললাম, অসম্ভব। আপু এমন মানুষই না যে কাউকে ডিস্ট্রয় করতে পারে। হতে পারে আপনি মানুষটাই অমন। তাছাড়া আপনার একরক্ষা ব্যবহারের আগেও একবার আমি দেখেছি। যতই আপনি মিউজিক ইন্ডাস্ট্রি আইডল হন না কেন, এটা মানতে বাধ্য যে আপনি ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তাই ফ্যামিলি থেকে দূর তো থাকবেনই আপনি। কথাগুলো আমি বলেছিলাম বিক্ষোভের সাথে। উনি আমার লাইফকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাইছিলেন যেখানে আমার সবকিছু অনিশ্চিত। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এমনটাই করতো, কিন্তু আমার কথায় প্রচন্ড রেগে গেলেন আনফিল। পাশের টেবিলের থেকে গ্লাস নিয়ে সজনে আমার পায়ের কাছে ছুঁড়ে মারলেন। আমার নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল ওনাকে রেগে যেতে দেখে। নাহিদ রেজওয়ান পাশ থেকে বলে উঠলেন, শান্ত হও এআরকে। উনি শান্ত করলেন নিজেকে। আমার কাছে হাঁটু গেড়ে বসে পুনরায় বলে উঠলেন, ভেবেছিলাম এর আগে আমার জীবন বাঁচিয়েছো বলে ভালো বিহেভ করবো তোমার সাথে, বাট আই কান্ট ডু দ্যাট। তুমি আমার শর্ত মানবে মানে মানবেই। এর এক পাও এদিক সেদিক নড়তে আমি তোমাকে দেব না। আর আমিও দেখবো কতদিন তুমি তোমার রাহি আপুর অন্ধপট্টি চোখে দিয়ে রাখো। উনি এই কথাটি বলে স্মিত হাসি দিলেন এবার। এই হাসি দেখে ভয় ঢুকলো আমার মনে, কেননা এই হাসির সাথে একেবারেই অপরিচিত আমি। একদিকে ওনার ভয়, আবার অন্যদিকে অপূর্ব ভাইয়ার ভয়। সে যদি জানতে পারে যে আমি এখানে নেই, বা এ আর কে আমার সাথে জড়ানো শর্তের কথা মেরে ফেলবে আমায়। আনভীর উঠে দাঁড়ালেন এবার। ইশারায় নাহিদ রেজওয়ানকে কিছু একটা বলতেই সে এসে আমার মুখে রুমাল চেপে ধরলো। আমি টের পেতে থাকলাম জ্ঞান হারাতে চলেছি আমি। তারপর ধীরে ধীরে চলে যেতে থাকলাম অতীতের রাজত্বে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। আমি পড়ার টেবিলে বসে পড়াশোনা করতে মগ্ন। শ্রাবণ মাসের রাত। হাওয়ার উপদ্রবটা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি। মেডিকেল ইন্টার্নশিপের স্টুডেন্ট হওয়ার দরুন পড়ালেখা আর ট্রেনিং এর মাত্রাটা আগের তুলনায় অনেক বেশি। তার উপর আজ বাড়িতে একা ছিলাম আমি। রাহি আপু গতকাল থেকে নিরুদ্দেশ। এ আর নতুন কিছু না। সিভিয়ারের সিক্রেট এজেন্ট হওয়ার দরুন প্রায়ই আপুকে নিরুদ্দেশ হতে হয়। পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেল টেরই পাইনি। চোখ খুললাম জানালার কাঁচ ভাঙার একটা বিকট শব্দ শুনতে। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম আমি, কেননা শব্দটা এসেছিল ড্রয়িং রুম থেকে। আমার ফ্ল্যাটে বেডরুম, লিভিং রুমের সাথে অ্যাডজাস্ট কিচেন রুম ছাড়া আর কোনো রুম নেই। ভয়টা হু হু করে বেড়ে উঠলো এবার। ড্রয়িং রুমে জানালার কাছাকাছিতে যেতেই থমকে গেলাম আমি। আমারই বাসায় জানালার সামনে একটা অবয়ব দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। নিঃসন্দেহে সে একজন পুরুষ। আমি চিৎকার দিতে গেলেই লোকটা কাছে এসে মুখ চেপে ধরলো আমার, তবে হাতের জোর ছিল অনেক কম। আহত কণ্ঠে বলে উঠলো, হেল্প মি। ওনার শরীরের ভারে দেয়ালের সাথে মিশে দাঁড়ালাম আমি। ওনার স্পর্শে থাকাতে ভেজা অনুভব করছি। খানিক বাদেই বুঝলাম যে উনি রক্তাক্ত। একে তো অন্ধকার, বাইরে শোষো আবহাওয়া বইছে, জানান দিচ্ছে শ্রাবণের। অবয়বটার আহত শরীরের স্পর্শ শিহরণ জাগিয়ে দিল শরীরে। আমি কোনো মতে হাত বাড়িয়ে পাশ থেকে টর্চ নিলাম। লাইটটা ওনার মুখের কাছাকাছি আনতে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম আমি। আমার মনে হয় না এতটা অবাক এর আগে কখনো হয়েছিলাম কিনা। আমি কি স্বপ্ন দেখছি?
বায়োকেমিস্ট্রি বইয়ের পাতায় মুখ গুজে ঘুমানোতে আবল তাবল কিছু দেখছি না তো আবার আমি। কেননা আমার সামনে দাঁড়িয়েছে দ্য গ্রেট ভোকাল স্টার ARK ওরফে আনভীর রেজওয়ান খান। দাঁড়ানো বললে ভুল হবে, কোনো মতে দাঁড়িয়ে আছে। পেটের বুকের কাছে এতটা রক্তাক্ত দেখে আটকে উঠলাম আমি। বুঝলাম ভয়ঙ্কর কিছু একটা হয়েছে ওনার সাথে। আমি বললাম, "আ- আপনাকে তো শ্যুট করা হয়েছে, জলদি হসপিটালে চলুন, না হলে তো।" না, হসপিটালে না, সেখানে রিস্ক আছে আমার। প্লিজ ডাক্তারকে নিয়ে আসো। আই উইল। আর বলতে পারলেন না আনবীর। ফ্লোরে লুটিয়ে পড়তেই আমি ভয় পেয়ে গেলাম। ওনার তখন ইশারা করাতে সব জানালা দরজা লাগিয়ে দিলাম আমি। কোনো মতে ওনাকে টেনে বেড পর্যন্ত নিয়ে গেলাম। ওনার কন্ডিশন ভালো না, নিঃশ্বাস ঘন ঘন ফেলছেন। ওনাকে বাঁচানোর জন্য এখন একমাত্র উপায় হলো আমি নিজে। মেডিকেল স্টুডেন্ট লাইফে বেশ কয়েকবার এইসব অভিজ্ঞতার মুখোমুখি হলেও এখন আমি একেবারেই একা। আমি ভাবার সময় নিলাম না আর। ড্রয়ার থেকে সব সরঞ্জাম বের করে ওনার কাছে বসলাম। একে একে খুলতে লাগলাম ওনার শার্টের বাটন। দম নিয়ে বলে উঠলাম, হোয়াট ইউ ডুইং? আমি এনেছি। আমি কাঁপা কাঁপা হাতে আনভিরের শার্টের বোতামগুলো খুলতেই আমার হাত চেপে ধরলেন উনি দুর্বলভাবে। বলে উঠলেন, হোয়াট ইউ ডুইং? আমি তপ্ত শ্বাস ছাড়লাম। বলে উঠলাম, আমি ডক্টর ARK, প্লিজ শান্ত হন। আমি আমি ট্রিটমেন্ট করছি আপনার। বলে ওনার কথার পরোয়া না করে শার্টের সবগুলো বোতাম খুলে বুক উন্মুক্ত করে দিলাম। পুরো বুকটাই প্রায় রক্তে মাখামাখি। আমি বক্স থেকে এক এক করে সবকিছু বের করতে থাকলাম। এবার প্রথমে তুলো দিয়ে ওনার লোমহীন বুকের রক্তগুলো পরিষ্কার করে নিলাম। ওনার চোখ বন্ধ, ব্যথা সহ্য করছেন কোনো রকম ভাবে। ব্যথার এক পর্যায়ে জ্ঞান হারালেন উনি। আমার ভয় যেন আরো বেড়ে গেল। এত ভয়াবহ কন্ডিশনে রিকভার কিছুতেই হসপিটাল ছাড়া সম্ভব না। পালস রেট চেক করতে গিয়ে টের পেলাম তা চলছে খুবই ধীর গতিতে। আমি হার মানলাম না। ওনার বডিতে ব্যান্ডেজ করিয়ে অপেক্ষা করলাম ওনার পালস রেট স্বাভাবিক হওয়ার। ধীরে ধীরে ঠিক হয়ে গেল ওনার পালস কন্ডিশন। উনি এখন ঘুমিয়ে আছেন নিশ্চিন্তে, কেননা আমি ওনাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি কমে এবার একেবারেই শান্ত হয়ে গিয়েছিল প্রকৃতি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 4:30 বাজে। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখে নিলাম যে বাইরে কেউ আছে কিনা। না, কেউ নেই। কিন্তু আমার মনে ছিল তখন হাজারো প্রশ্নের সমাহার। কি এমন হয়েছিল যে হানভীর এইভাবে রক্তাক্ত হয়ে গিয়েছিল? আর কেনই বা উনি হসপিটালে না গিয়ে এইখানে এসেছেন? এইসব উত্তর জানার জন্য সকাল হওয়ার অপেক্ষা করতে হবে আমায়। আমি ভাবলাম না আর। রুমের এক কোণে কাউচে গিয়ে এলিয়ে দিলাম আমার ক্লান্ত শরীরটা। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে হতভম্ব হয়ে গেলাম আমি। তার থেকেও অবাক হলাম আমার উপর আনভীরের অবস্থান দেখে। আমার নিঃশ্বাস ঘন হয়ে এলো। আনভীর আমার উপর উবু হয়ে তাকিয়ে আছেন পলকহীন ভাবে। আমি তো কাউচে ঘুমিয়েছিলাম, আমায় এখানে আনলো কে? এই প্রশ্নটা মাথায় আসতেই প্রশ্ন করলাম, আমি এখানে কিভাবে? আমি এনেছি। নিঃসংকোচ কণ্ঠ ওনার। ওনার ভরাট গম্ভীর কণ্ঠ শুনে শরীরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠলো আমার। মানুষটার এই ডিপ ভয়েসের গান বহুবার শুনেছি আমি। পড়ার সময় চোখের ঘুম কাটানোর জন্য ওনার ভয়েস ছিল আমার একমাত্র হাতিয়ার। আর সেই মানুষটাকে এই প্রথম কাছাকাছি দেখার অভিজ্ঞতাটা আমার স্নায়ুতন্ত্র নিষ্ক্রিয় করে ফেললো। খাড়া নাক, পুরো লালচে ঠোঁট, কালচে বাদামি চোখ জোড়ায় সীমাহীন নেশা। কপালের উপর চুল পড়ে আছে অসমান্তরাল ভাবে। আনভীর ভ্রু নাচিয়ে বলে উঠলেন, আরো আমার হ্যান্ডসাম ম্যাডাম, এভাবে না তাকালেও চলবে। অস্বস্তি ঘিরে ধরলো আমাকে। নিজের 2 হাত দিয়ে ওনার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতেই উনি আহ করে সরে গেলেন। ধ্যান ভাগলো আমার, কেননা আমি ভুলেই গিয়েছিলাম যে ওনার বুকে ব্যান্ডেজ করা আছে। আমি তৎক্ষণাৎ উঠে বসে বললাম, আরে ওকে, আমি আমি দুঃখিত এইভাবে ধাক্কা দেওয়ার জন্য। বলে ওনার বুকে হাত দিয়ে ব্যান্ডেজটা বড় করতে গেলে ওনার চোখে চোখ পড়লো আমার। সন্দেহভোজন দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, চান্সটা ভালোই কাজে লাগাচ্ছেন। আনভীর রেজওয়ান খান এখন যেহেতু আপনার কাছে দায়বদ্ধ, তাই বারবার টাচ করার সুযোগটা মিস করতে চাচ্ছেন না, আমার রাইট? গালগুলো লাল হয়ে গেল আমার ওনার লাগাম ছাড়া কথায়। ইস, কথাগুলো আসলেই সত্য। এই রকস্টারটা সবসময় আমার অসভ্য টাইপের হয়। আমি তখনই তা সরিয়ে ফেললাম ওনার বুকের কাছ থেকে। আমার এতটা অস্বস্তিতে দেখে কেন যেন মনে হচ্ছে মজা পাচ্ছেন উনি। কে বলবে যে এই মানুষটা এতটা ভয়াবহভাবে গত রাতে রক্তাক্ত হয়ে এসেছেন? আনভীর এবার জিজ্ঞেস করলেন, গত রাতে আমার হেল্প করার জন্য থ্যাঙ্কস মিস, বিকজ আপনি না থাকলে আজ হয়তো উপরওয়ালার কাছে চলে যেতে হতো। আর আপনাকে বারবার মিস বলে সম্বোধন করতেও ভালো লাগছে না। নাম কি আপনার?
আহি। শুধু আহি? নামের আগে পিছে কিছু নেই? আমি দম নিলাম, বললাম, তাইরা তুমি আহি মেডিকেল ইন্টার্নশিপ করছে এখন। আমার কথা শুনে আরো এক দফা গম্ভীর হয়ে তাকালেন উনি। এমন দৃষ্টি দেখে আমি অবাক হলাম। আনভীর হেসে বলে উঠলেন, এই নামটা আমার খুব পরিচিত একজনের সাথে অনেকটা মিলে যায় মিস আহি। এমন একজন মানুষ যাকে আমি অনেকটাই বেশি ঘৃণা করি। আমি মৌনতা বজায় রাখলাম, সেই সাথে খানিকটা অবাকও হলাম। নির্বিঘ্নে এইভাবে ওনার পার্সোনাল কথা এইভাবে আমার কাছে বলে ফেলাতে। ঘড়ি কাটা 6:30 প্রায় ছুঁই ছুঁই। আজকের দিনটা একেবারেই লাগছে অন্যরকম, কেননা আমি একা ফ্ল্যাটে একজন রকস্টারের সাথে সারা রাত একা ছিলাম। আনভীর এবার বলে উঠলেন, তুমি করেই বলছি তোমায় আহি, তোমার কাছে শার্ট বা টি শার্ট টাইপ কিছু হবে? কেননা এভাবে শুধুমাত্র ব্যান্ডেজ এক্সপোজ করে রাখতে ভালো লাগছে না আমার। আমি ভাবলাম কিছুক্ষণ, আমার কাছে ছেলেদের শার্ট বা টি শার্ট থাকবে কিভাবে। পরে করে আমার মনে পড়লো অপূর্ব ভাইয়ার কথা। ওনাকে মাথা নাড়িয়ে বলে দিলাম যে শার্ট আছে। ড্রয়ার থেকে একটা শার্ট বের করে ওনাকে দিলাম। আনভীর তা থেকে বিস্ময় নিয়ে বলল, শার্ট কার এটা, ভাই নাকি বয়ফ্রেন্ডের? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই এইসব প্রশ্ন না করে শার্টটা পরে নিন চুপচাপ। আপনার শার্ট ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে দিচ্ছি আমি। আমি ওনার দিকে না তাকিয়ে বললাম কথাগুলো, কেননা আমি আসলেই জানি না এই শার্টের মালিকের সাথে আমার সম্পর্ক কি। অপূর্ব ভাইয়ের কাছে আমি এক ধরনের জেদ, এমন এক ধরনের জেদ যার জন্য সে কখনোই আমায় ওনার বন্দি কারাগার থেকে মুক্তি দিবে না। আনভীর শার্টটা পরে এবার খানিকটা কাছে এগোতে থাকলেন আমার। আমি তার টের পেতেই পেছাতে লাগলাম একটু একটু করে। উনি নির্বিকার ভাব নিয়ে বলে উঠলেন, অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করব করব করে ভাবছিলাম। কি প্রশ্ন? আমার বিব্রত দেখে আনভীর সূক্ষ্ম হাসলেন, কিন্তু আমার দিকে এগোতে ভুলে যাননি। এক পর্যায়ে খাটে বসে পড়লাম আমি। আনভীর আমার দুপাশে হাত দেখে উবু হয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে আমায় গত রাতে হেল্প করলে, একটা বড় ভাবুনি যে তুমি তুমি তো একা একটা মেয়ে। আর এনি চান্স আমি তোমার সুযোগ নিয়ে ফেলতাম, তো কি করতে তুমি মিস আহি? বলে আমার চোখে দৃষ্টি নিক্ষেপ করলেন উনি। আমার কথা বলা রীতিমতো বন্ধ হয়ে গেল। আসলেই তো, যদি আমার কোনো ক্ষতি হয়ে যেত। আজীবন তো মুভিতে ড্রামাতে দেখেছি যে এইসব সেলিব্রিটিদের ক্যারেক্টার একটু ঢিলা টাইপের হয়, আর ওনার যা ঠোঁটকাটা কথা বলার স্বভাব, এমন কিছু হয়ে গেলে তো। দরদর করে ঘাম ঝরতে থাকলো আমার কপাল বেয়ে। আনভীর হাসলেন স্মিত, বললেন, এই জন্যই কাউকে এতটা বিশ্বাস করতে নেই মিস আহি। আমি কিন্তু পুরোপুরি ডিসেন্ট ছেলে, তার মানে এই নয় যে আমার মতো সবাই ডিসেন্ট হবে। বাই দ্য ওয়ে, তোমার এই ভয় লাগাটা ভালো লাগছে আমার। বলে আমার মুখে হালকা ফু দিয়ে সরে এলেন উনি। আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। চট করে প্রশ্ন করলাম, আপনি কখন এখান থেকে যাবেন? যাব না তো, তোমার এই টাইনি ফ্ল্যাটটা আমার পছন্দ হয়েছে। ভাবছি আরো এক রাত থাকবো তোমার সাথে, জাস্ট ইউ আর মি। আমি বিস্ফোরিত নয়নে তাকালাম ওনার দিকে। আমায় এতটা অবাক হতে দেখে আনভীর যেন মজা পেয়ে গেলেন। বললেন, কথায় কথায় এত অবাক হওয়ার মতো কি আছে, আমি জাস্ট মজা করছিলাম। তবে এটা সত্য যে দিনের আলোতে এখান থেকে বের হওয়াটা ইম্পসিবল, কারণ নজরে যদি আমি পড়ে যাই তবে সর্বনাশ হয়ে যাবে। তাই রাতটা নামুক, আমি আমার সেক্রেটারিকে বলে দিব এখানকার ঠিকানা, ও নিয়ে যাবে আমায়। ততক্ষণ পর্যন্ত এই অধমটাকে সহ্য করুন প্লিজ। আমি কিছু বললাম না আর। তাছাড়া আজ উইকেন্ড বলে আমার তেমন কোনো কাজও ছিল না, তাই ওনাকে এখানে থাকতে দেওয়ার অনুমতি দেওয়াই যায়। আমি এই সময়গুলোর মাঝে নিজেকে চিমটি কাটতে ভুলিনি মোটেও, কেননা এখনো আমার কাছে স্বপ্নের মতো লাগছিল যে রকস্টার আনভীর এসেছেন আমার বাসায়। কিন্তু কে জানতো ওনার সাথে এই সাক্ষাৎটাই আমার সবকিছু এভাবে ওনার সাথে জড়িয়ে দিবে আমায়। বর্তমান পিটপিট করে চোখ খুলতেই নিজেকে আমি আবিষ্কার করলাম সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে। রুমটা বিশাল বড়, একপাশে বিশাল কাচের থাই গ্লাস দিয়ে দেখা যাচ্ছে সূর্য উঠেছে পূর্ব আকাশে। নিঃসন্দেহে সুন্দর একটা দৃশ্য। আমি মাথা চেপে মনে করতে থাকলাম শেষ রাতের কথাগুলো, যে আনভীরের কথায় কিভাবে ওনার সেক্রেটারি নাহিদ রেজওয়ান কিভাবে আমায় অজ্ঞান করেছিল। আমি চমকে নিজেকে পরখ করে নিলাম, কেননা আমার ড্রেস চেঞ্জ করা হয়েছে। নিঃসন্দেহে এটা আনভীরের বাসা ছাড়া অন্য কোথাও না। আমি উঠে দাঁড়ালাম এবার। রুম থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলতেই দেখি সেটা খোলা। আরো এক দফা অবাক হলাম আমি। উনি আমার জোরপূর্বক নিজের কাছে এনেছেন, কিন্তু আমার বন্দি করে রাখেননি কেন? হঠাৎ অপূর্ব ভাইয়ার কথা মনে হতেই তার ছেলের হাসি এসে পড়লো ঠোঁটে। সবাই তো আর ওনার মতো জালিম হয় না। আমি পা বাড়ালাম রুমের বাইরে। সিঁড়ির কাছাকাছি এগোতেই মুখোমুখি হলাম নাহিদ ভাইয়ার। উনি মিহি হেসে বললেন, উঠেছেন আপনি মিস আহি?
এটা কোথায়? কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন ছুড়লাম নাহিদ ভাইয়াকে। ভাইয়া এবার বললেন, এটা ARK-এর বাসা। স্বাভাবিক, আপনাকে তো যেহেতু জোরপূর্বক আনা হয়েছে, তাহলে অন্যত্র কোথাও নেওয়া যাবে না। আপনি ফ্রেশ হয়ে নিন আহি, আমি আপনার ব্রেকফাস্ট নিয়ে রুমে যাব। সময় মতো ARK-ও আপনার সাথে কথা বলে নেবে। বলেই আমাকে এড়িয়ে উনি নিচে নামতে গেলেই আমি বাধা হয়ে দাঁড়ালাম। থমথমে গলায় বললাম, আমি কারো কে না গোলাম নই যে এইভাবে আপনারা যা বলবেন আমি মেনে নিব। আমরা আপনাকে এমন কিছুই মনে করছি না মিস আহি। আপনি যদি একবার বুঝতেন যে ARK-এর কাছে আপনি আসলে কি, আপনি কখনোই এই কথাটা বলতেন না। উনি সেফটি চাই আপনার। কি সেফটি চাই সেটা তো দেখেই নিলাম। উনি শুধু চান আমার দ্বারা রাহি আপুকে কষ্ট দিতে। নাহিদ নিশ্চুপ। কোথায় উনি? আমি কথা বলতে চাই ওনার সাথে, এখন মানে এখনই। আমার একরোখা ব্যবহারে হার মানলেন নাহিদ ভাইয়া। বলে উঠলেন, আপনার রুমের 2 রুম পরে ওনার রুম। যান, দেখা করে আসেন। আমি নিচে বলে দিই ব্রেকফাস্ট রেডি করতে। বলে চলে গেলেন নাহিদ ভাইয়া। আমি কথা না বাড়িয়ে নাহিদ ভাইয়ার বলা রুমটিতে চলে গেলাম। দরজার লক মোচড় দিতেই খুলে গেল সেটা। রুমটা বিশাল। একপাশে সুন্দর বারান্দা, সেটা দ্বারা সূর্যের কিরণ রুমটাকে আলোকিত করে দিচ্ছে। আর অন্য পাশে সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। খাটের একপাশে আনভিরের ওনার ফ্যানদের সাথে বিশাল একটা ছবি টাঙানো আছে স্টেজ পারফরমেন্সের। আর অন্য পাশে বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ডের সেই ছবিটা। আমি তপ্ত শ্বাস ছাড়লাম, কেননা রুমে আনভির নেই। আমি এখান থেকে চলে যেতেই আনভির হঠাৎ পেছন থেকে দরজা খুলে রুমে ঢুকলেন। আমায় এখানে দেখে অবাক হলেন হঠাৎ। আমি পেছনে তাকাতেই দেখি আনভির আমার দিকে তাকিয়ে আছেন হাত ভাঁজ করে। পরনের জগিং আউটফিট, গলায় শুভ্র রঙের একটা তোয়ালে ঝোলানো। ওনার এমন দৃশ্য দেখে আমি খানিকটা থমকে গেলাম। ফর্সা মুখটাকে ক্লান্তির ছাপ, এলোমেলো চুলগুলোর দরুন ওনাকে কিছুটা অন্যরকম লাগছে দেখতে। আমার এমন চাউনি দেখে দুষ্টু হাসি দিলেন উনি। দরজা ভিড়িয়ে প্রবেশ করলেন রুমে। আমার চেহারায় এখনো অবাকতার ছাপ। উনি ভ্রু নাচিয়ে বলে উঠলেন, পড়াবে নাই, এমনি লুকিয়ে লুকিয়ে রুমে এসেছো কেন? আমায় মিস করছিল নাকি? আমি আমতা আমতা করে বললাম, লুকিয়ে আসিনি আমি, কথা আছে আপনার সাথে। কি কথা? আপনি কি সব বলেছিলেন গতকাল যে আপনার অনাগত সন্তানের মা হওয়ার অভিনয় করতে আপনার সাথে থাকতে হবে, এসব কি আনভির? আপনি কি স্পষ্ট করে বলবেন যে আপনি কি চান আমার কাছে? আমি চাই যে তুমি এখানে থাকো, কারণটা তোমার না জানলেও চলবে। শুধু এতটুকু জেনে রাখো, তুমি জাস্ট এখানে থাকবে, দ্যাটস ইট। আমার রাগ লাগলো প্রচন্ড, চেঁচিয়ে বলে উঠলাম, পাগল নাকি আপনি? এভাবে কেন থাকবো আমি আপনার কাছে? আনভির দুষ্ট হাসলেন, বলে উঠলেন, কে বলেছে এভাবেই আমার সাথে থাকবে তুমি? তুমি চাইলে লিভ টুগেদার থাকতে পারবো আমি। শুকনো ঢোক গিলাম আমি, বললাম, লিভ টুগেদার? আনভির দুষ্ট হেসে তাকালেন আমার দিকে, বেপরোয়া সুরে বলে উঠলেন, অফকোর্স বেব, লিভ টুগেদার জিনিসটা ইন্টারেস্টিং হবে। তখন তোমার লুকিয়ে লুকিয়ে আমার রুমে আসতে হবে না। তুমি যখন তখন চাইলে লাফালাফি দাপাদাপি, আর চাইলে আমায় কিসও করতে পারবে। আই ডোন্ট মাইন্ড। অফকোর্স বেব, লিভ টুগেদার জিনিসটা ইন্টারেস্টিং আছে পড়ছে। আমার মাথা রীতিমতো চক্কর দিয়ে উঠলো ওনার কথায়। লিভ টুগেদার? লাইক সিরিয়াসলি? সাথে সাথে আমি বলে উঠলাম, অসম্ভব। তাহলে কি বিয়ে করতে চাও নাকি? উনি ভ্রু নাচিয়ে কথাগুলো বলতেই আমি বোকা বনে গেলাম। এতটুকু শিওর হয়েছে যে উনি আমায় এখানে তুলে নিয়ে এসেছেন অন্য কোনো কারণে। বাচ্চার মা হওয়ার অভিনয়, আমাকে কষ্ট দেওয়ার, এগুলো সব ছিল ওনার আমাকে তুলে নিয়ে আসার বাহানা। যা সকালে নাহিদ ভাইয়ের কথায় আর এখন ওনার অস্বাভাবিক আচরণে স্পষ্ট টের পেলাম আমি সাথে সাথে বলে উঠলাম, বুলশিট কথাগুলো বন্ধ করুন। আপনার এত ক্যারেক্টার দেখে রীতিমতো হিমশিম খাচ্ছি আমি। আর যাই হোক, আপনি আমাকে তুলে নিয়ে এসেছেন অন্য কোনো কারণে, আর সেই কারণটা কি একটু স্পষ্ট করে বলবেন? আনভির হাসলেন কিঞ্চিত, নিজের এলোমেলো চুলগুলো আরো একটু এলোমেলো করে বলে উঠলেন, টু মাচ স্মার্ট ইউ আর আহি। সেটা বর্ণনা আপনার কাছে শুনতে হবে না। এখানে আমার নিয়ে আসার উদ্দেশ্যটা কি? উনি আমাদের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন, এবার বলে উঠলেন, দুটো কারণে নিয়ে আসা হয়েছে। কোনটা বলবো আগে? ওনার বাচ্চামো কথায় গা শিরশির করে উঠলো আমার। দাঁতে দাঁত চেপে বললাম, দুটোই। ফাইন। তোমায় এখানে নিয়ে আসার প্রথম কারণ হলো তোমারই বড় বোন রাহি সিক্রেট এজেন্ট হয়েছে। ভালো কথা। মেয়েটা আমার পিছে লেগেছে কেন? ওর সাহসী কথা এর আগেও বহুবার শুনেছি আমি। বেশ কয়েকবারই বড় বড় নামি দামি ব্যক্তিদের সব কালো কর্ম ফাঁস করে দিয়েছে, যেটার সাপোর্ট আমি অবশ্যই করবো। বাট
তারপরও ও যা করেছে সেটার সাথে কখনোই আমি একমত নই। কি করেছে আপু? আনভীর হাসলেন, বলে উঠলেন, আমার ফ্যামিলির পেছনে লেগেছে। আমার অতীত, আমার ফ্যামিলি সবকিছু মিডিয়ার সামনে প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগেছে রাহি। অবাক হলাম আমি, কেননা এটা সত্য উনি অনেক বড় মাপের একজন সেলিব্রিটি হলেও একটা সাংবাদিকও ওনার ফ্যামিলি সম্পর্কে বিস্তারিত তথ্য বের করতে পারেনি। ওনারা দু ভাই, বড় ভাই বাবার সাথেই থাকেন বিজনেস জনিত কারণে, কিন্তু ওনার মা কোথায় থাকেন বা এখনো বেঁচে আছেন কিনা, বা ওনার বাবা ইমতিয়াজ রেজওয়ান এর সাথে ওনার মায়ের ডিভোর্স হয়েছে কিনা, এই ব্যাপারে উনি কখনোই মিডিয়ার সামনে কোনো কিছু প্রকাশ করেননি। স্পষ্ট আন্দাজ করা যায় যে ওনার ফ্যামিলির সাথে ওনার সম্পর্ক তেমন ভালো না। না হলে ওনারা এখানে থাকলে একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে আসতে কখনোই অ্যালাউ করতেন না। আনভীর আবারও বললেন, রাহির কাছে একটা পেন ড্রাইভ আছে আমার খুবই পার্সোনাল কয়েকটা ইনফরমেশনের, সেটা আমি ফেরত চাই। ওর ঠিকানা আমি জানি, তবে সেখান থেকে ওকে আনার একমাত্র হাতিয়ার হলে তুমি, তাই তো তোমায় তুলে নিয়ে এলাম। মানে আমায় ইউজ করে রাহি আপুকে আপনি ব্ল্যাকমেল করতে চাইছেন? ধরতে পারো, কারণ আমি চাই না ওই পেন ড্রাইভটা আন্ডার কভার এজেন্সির হাতে পড়ুক। ওনার প্রতি সন্দেহটা আরো তীব্র হলো। আবার জিজ্ঞেস করলাম, কি আছে ওই পেন ড্রাইভটাতে? আছে খুবই বিশেষ একটা কিছু যা আমি প্রকাশ করতে চাই না। আর যে জিনিসটাতে তুমি জড়িয়ে আছো সেটা তো আরো না। ওনার এই কথাটা রহস্যের বেড়া জালে আবদ্ধ করে ফেললো আমায়। আমি এবার প্রশ্ন করলাম, আর দ্বিতীয় কারণটা কি? আনভীর পকেটে হাত গুজে নির্বিকার ভাবে বলে উঠলেন, আমি চাই না যে তুমি কারো কাঠের পুতুল হয়ে থাকো। তোমার স্টুপিড চাচা চাচি অপূর্ব আর রাহির হাতের পুতুল তো একদমই না। দুই কদম পেছালাম আমি, কেননা আমি এটাও ভাবতে পারিনি যে রাহি আপুর সাথে সাথে উনি অপূর্ব ভাই আর চাচু চাচির কথাটাও জেনে যাবেন। মাকে ছোটবেলাতেই হারিয়ে ফেলেছিলাম আমি। আমার বাবা কোথায় তাও আমি জানি না। চাচি শুধু এটাই বলতো যে আমার জন্য নাকি মা চলে গিয়েছে, তাই বাবা আমায় দেখতে চান না। আমি বড় হয়েছি চাচুর কাছেই, আর রাহি আপু বাবার কাছে থাকতো। পরবর্তীতে রাহি আপু আমার সাথে থাকতে শুরু করে। আর অপূর্ব ভাইয়া, ওই মানুষটার কথা আর না হয় নাই বললাম, কিন্তু প্রশ্নের জট লেগেছে আমার মনে। রাহি আপুর ব্যাপারে জানা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু উনি আমার অতীত সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? আমার তো মনে পড়ছে না যে আমি কোনোদিন ওনাকে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে এত কিছু বলেছিলাম। আমি ভীত সন্ত্রস্ত চোখে তাকালাম ওনার দিকে, বলে উঠলাম, আমার অতীত সম্পর্কে অনেক বেশিই জানেন আপনি আনভীর। আনভীর হাসলেন, বলে উঠলেন, আমায় কে বলে দেখো না তো আর। তোমার মুখে আনভির নামটাই স্যুট করে অ্যান্ড আই লাইক ইট। তো কি বলছিলে জানি তুমি, আমি তোমার অতীত সম্পর্কে অনেক কিছু জানি তাই তো? হ্যাঁ জানি, তুমি যা জানো তার থেকে অনেক বেশি জানি তোমার সম্পর্কে। আমি কথা বললাম না এই ব্যাপারে। মানুষটাকে প্রচন্ড রহস্যময় লাগছে আমার। উনি যেন এটাও বুঝে গেলেন, বললেন, আমায় রহস্যময় লাগছে তাই তো? আমি নিশ্চুপ। তোমার রহস্যময়তা তাহলে তো দূর করতে হয়। সিম্পল ভাবে তোমায় দ্বিতীয় কারণটা বোঝাই। আমি চাই তুমি তোমার চাচি চাচু আর ওই অপূর্ব থেকে 10 হাত দূরে থাকো। সেই সাথে রাহি থেকেও। তোমায় ইউজ করে রাহিকে খুঁজে বের করবো আমি ঠিকই, তবে কখনোই তোমায় ওর কাছে যেতে দিব না। আর তাই তোমায় ছোট্ট একটা শর্তে রাজি হতে হবে। কি শর্ত? ওই যে নাহিদ তখন বললো না আমার বেবি মা হওয়ার অভিনয়, সিম্পল টাস্ক। আমার সো কল্ড ফ্যামিলি চাচ্ছে যে ওনার এক পরিচিত একজনের সাথে আমায় বিয়ে করিয়ে দিতে, বাট আমি ইন্টারেস্টেড না। আমার বাবা তো বাবাই, যিনি ইন্ডাস্ট্রিতে নিজের মর্যাদা বজায় রাখার জন্য ছেলেকে মিডিয়াতে ঠেলে দিতে পারে, সে ছেলেকে বিক্রি করতেও দুবার ভাববে না। আর বিয়ের ধারে কাছেও থাকতে চাই না আমি। তাই ছোট্ট একটা অভিনয় করতে হবে তোমার। আমার বাবা আমার ভাই আর ভাবিকে বলতে হবে যে তুমি ম্যারিড অ্যান্ড আমি তোমার হাজবেন্ড, তোমার গর্ভে আমার সন্তানও আছে। তাহলে বাবার এগোতে সাহস পাবে না, বাকি সব আমি ম্যানেজ করে নিব। মানুষটার কথাগুলো শুনে ধাপে ধাপে অবাক হচ্ছি আমি। বললাম, মাথার তার নির্ঘাত ছেড়ে গিয়েছে আপনার আনভীর? আপনার কি মনে হয় আমি যে প্রেগনেন্ট না এটা সত্যটা ওনারা কদিন পর জেনে যাবে না? আর আপনি ভাবলেন কি করে যে আমি আপনার শর্তে রাজি হব? তোমার কাছে আর কোনো চয়েস নেই হয়তো হ্যাঁ বল, নয়তো এভাবে আমার কাছে বন্দি হয়ে থাকো, কারণ এই টাস্কটা তোমাকেই সম্পূর্ণ করতে হবে। কিন্তু আমি কেন? আপনি যেভাবে কথা বলছেন স্পষ্ট দেখা যাচ্ছে আমার সব কিছু জানেন আপনি। তাহলে এটাও তো জানার কথা যে আমি অপূর্ব ভাইয়ের ফেমসে, তাই তো?
আমি মাথা নাড়ালাম। উনি বললেন, অপূর্ব, তোমার সাথে যা আছে সবই জোরপূর্বক। ইভেন ওর সাথে তোমার এনগেজমেন্টও হয়েছে জোরপূর্বক। এমন একটা মানুষের সাথে আমি তোমায় থাকতে দিব? জাস্ট ইম্পসিবল। লিসন, আমার দেওয়ার টাস্কটা তোমায় করতে হবে, মানে করতেই হবে। অ্যান্ড সি, এটাই তোমায় নিয়ে আসার মুখ্য উদ্দেশ্য। আমি মাথা নাড়লাম। উনি বললেন, তাহলে আপনিও শুনে রাখুন, আমি এই শর্তে কখনো রাজি হতে পারবো না। অপূর্ব ভাইয়াকে আপনি ভয় না পেলেও আমি ভয় পাই। আমি জানি ওই মানসরূপী পিশাচগুলো আমার কিশোরকালটা কিভাবে জাহান্নাম বানিয়েছে মা মারা যাওয়ার পর। তাই বলছি, প্লিজ যেতে দিন আমায়। আমি হ্যাপি আছি, আনন্দে আছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।